ম্যাক্সিম গোর্কির ছোট গল্প 26 মেন অ্যান্ড আ গার্ল। 1899 খ্রিস্টাব্দে ম্যাক্সিম গোর্কির লেখক জীবনের প্রথম দিককার লেখা এই গল্পটি গোর্কির শ্রেষ্ঠ ছোট গল্প হিসেবে বিবেচিত হয়। বাস্তবধর্মী এই গল্পটি এক স্বপ্নভঙ্গের কাহিনী। গল্পটি জার শাসিত প্রাক বিপ্লব পুঁজিবাদী ব্যবস্থায় রাশিয়ার শ্রমিক শ্রেণীর অবস্থা বর্ণনা দেয়। 26 জন শ্রমিক দিবারাত্র এক বেকারিতে প্রাণপাত পরিশ্রম করে। ওই 26 জনের একজন যে নিজেও ওই বেকারির শ্রমিক, সেই আমাদের গল্পটি শোনাচ্ছে। 26 জন শ্রমিক যেন 26টা জীবন্ত মেশিন। গল্পের প্রথম ভাগের অনেকটা জুড়ে কাজের পরিবেশের বর্ণনা। একটা স্যাঁতস্যাঁতে আন্ডারগ্রাউন্ড বেকারি ওয়ার্কশপে, যেখানে কেক বিস্কুট ইত্যাদি তৈরি হয়, সেখানে কাজ করে এই শ্রমিকরা। সকাল থেকে রাত পর্যন্ত তারা ময়দা মাখে। চরম অমানসিক, অস্বাস্থ্যকর সেখানকার পরিবেশ। ঘরের জানলাগুলো ঘন লোহার জাল দিয়ে বন্ধ, যাতে শ্রমিকরা রুটি, কেক, বিস্কুট দরিদ্রদের মধ্যে বা কর্মহীন সঙ্গীদের না দিতে পারে। ঘরে সূর্যের আলো ঢোকার কোনো বালাই নেই। চারপাশ জুড়ে ঘন ময়দা আর ধুলোর আস্তরণ। ঘাড়ের ওপর ঝুলে আছে পাথরের সিলিং, কালো ধোঁয়া আর মাকড়সার জালে ঢাকা। এখানে ওখানে কাদার ছোপ, শ্যাওলার দাগ। ঘর নয়, যেন একটা আঁটো সাঁটো বাক্স। ভোর 5টায় উঠতে হয় ওদের। অপর্যাপ্ত ঘুমে যখন তারা নিস্তেজ নিষ্প্রাণ, সেই অবস্থায় 6টায় বসতে হয় টেবিলে বিস্কুট বানাতে। ওরা ওঠার আগে একদল শ্রমিক ময়দা তৈরি করে গেছে, সেই দিয়ে শুরু হয় কাজ। সমস্ত দিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত এই দীর্ঘক্ষণ ময়দা মাখার কাজ চলে, একই জায়গায় বসে। মালিক মুনাফা বোঝে শুধু, শ্রমিকদের খাবারও জোটে না ঠিকঠাক। মাঝে মধ্যে হাত পা খেলিয়ে নিতে হয় যাতে ঝিম না ধরে বা তা কাটাতে। বিরাট কড়াইয়ে জল ফোটে গুড়গুড় শব্দে 24 ঘন্টা। বিশালাকার উনুনের গনগনে আগুনে বেলচা দিয়ে ভেতরে ময়দার টুকরো রাখার কাজ চলে অবিরাম। বিশাল উনুনটাকে দৈত্যের মাথার মতো মনে হয়। তার গনগনে আগুনে বেকারির দেয়ালে শ্রমিকদের ছায়া কাঁপে। মনে হয় তার ভাঁটার মতো চোখ নিয়ে উনুনটা যেন শ্রমিকদের বিদ্রূপ করছে। এই নোংরা সূর্যালোকহীন স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘরে মুখোমুখি 9 জন শ্রমিক এক একটা টেবিলে বসে মেশিনের মতো কাজ করে চলে। যান্ত্রিকভাবে কাজ নিজের মতো চলে। এই একটানা অন্যদের সাথে কাজ করার ফলে ওরা একে অন্যকে সমস্তটুকু চিনে নেয়, প্রত্যেকটি রেখা পর্যন্ত। শ্রমিকরা নিজেদের এই কাজকে তীব্র ঘৃণা করে। মাঝে মাঝে শুধু সহকর্মীদের চিৎকার করে খিস্তি দেওয়া ছাড়া কাজ চলে নিঃশব্দে। খিস্তি দিতেও যেন তাদের অবসাদ। অর্ধমৃত লোক কি অন্যের ওপর দাপাদাপি করতে পারে? এখানে সবারই চরম বৈকল্য, যেন জীবনের সমস্ত অনুভূতি এই নরকে রুদ্ধ হয়ে গেছে। তবে ওরা মাঝে মধ্যে এক সুরে গান গেয়ে ওঠে, শোকসঙ্গীতের মতো করুণ সুরে। হঠাৎ করে কাজের মধ্যিখানে কেউ জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলে নরম এক সুর ধরে। অন্যেরা গানের রেসটা ধরে রাখে। ওই বদ্ধ ঘরে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সুর কখনো জোরে কখনো আস্তে হয়ে ভেসে বেড়ায় শীতের রাতের খড়কুটো জ্বলা আগুনের মতো। তারপর ধীরে ধীরে সবাই যোগ দেয়। প্লাবনের ঢেউয়ের মতো সব কিছু ছাপিয়ে বদ্ধ বাক্সের 4 দেয়াল ভেদ করে বাইরে ছড়িয়ে পড়ে সেই সুর। একইভাবে তখনও আগুনের লেলিহান শিখা ঘন ঘন ফনা তোলে। শ্রমিকের বেলচা আগুন ভেদ করে ইটের কাছে ময়দা পৌঁছায়। কড়াইয়ের ফুটন্ত জল গুড়গুড় শব্দ তোলে। বদ্ধ দেয়ালে আগুনের প্রতিচ্ছবি কাঁপে শ্রমিকদের ব্যঙ্গ করে। এইভাবে দিনের পর দিন শ্রমিকরা তাদের দুঃখের কাহিনী এক অন্য মানুষ রচিত সেই গান করে। দাসত্ব, বন্দিদশা থেকে মুক্তি পাবার, সূর্যালোকে ফেরত যাওয়ার গান। তাদের মনে হয় ওই বিরাট 3তলা বাড়িটা যেন তাদের বুকের ওপর দাঁড়িয়ে।
কাজ সর্বস্ব, নিরানন্দ, নিরস, ছকে কষা জীবনে গান ছাড়া আরেকটি সান্ত্বনার জিনিস ছিল, যেটি ওই ২৬ জনা খুব উপভোগ করত। তানিয়া বলে এক ১৬ বছরের প্রাণোচ্ছল যুবতীর সাহচর্য। ওই বিল্ডিংয়েরই দোতলায় ছিল এক এমব্রয়ডারির দোকান। অনেক মেয়ে সেখানে কাজ করত, তাদের একজন তানিয়া। রোজ সকালে তানিয়া একগ্রাস রোদ্দুরের মতো হৈ হৈ করে ঢুকে ওদের সাথে ঠাট্টা করতে করতে কেক বিস্কুট চাইত। ওরা রোজ এই সময়টার প্রতীক্ষা করত। হুড়োহুড়ি করে গিয়ে ওরা দরজা খুলে দিত। তানিয়া এসে কাঁচের দরজায় নাক মুখ চেপে দাঁড়াতো হাসি মুখে, নাকটা কাঁচে চেপটে, লাল ঠোঁটের মাঝে ছোট সাদা দাঁত দেখে ওদের প্রাণ ভরে উঠত। লম্বা বাদামি মোটা এক বিনুনি ঘাড়ের ওপর দিয়ে বুকের ওপর ফেলা, মেঝে থেকে ২-৪ ধাপ ওপরে সিঁড়িতে রানীর মতো দাঁড়িয়ে ওদের পানে হাসি মুখে তাকাতো, বলতো হ্যালো লিটল প্রিজনার্স, আর ওরা মুগ্ধ চোখে ওর পানে তাকিয়ে গুড মর্নিং বা অন্য কোনো শুভেচ্ছা জানাতো। নোংরা কদাকার শ্রমিকরা তানিয়াকে নিজেদের বলে মনে করত, একান্তই তাদের। ওর সাথে ওরা অন্যরকম নরম সুরে কথা বলতো। ওর জন্য সব কিছুই আলাদা। উনুন থেকে সবচেয়ে ভালো মজমচে কেক বিস্কুট বেলচা দিয়ে তুলে কায়দা করে ঠিক ওর এপ্রনের মধ্যে ছুঁড়ে দিত ওদের সর্দার। শ্রমিকরা ওকে সাবধান করে দিত, দেখো মালিক যেন না দেখে। চতুরভাবে হাসতে হাসতে গুড বাই জানিয়ে ছোট্ট ইঁদুরের মতো তানিয়া দ্রুত চলে যেত। ব্যাস এইটুকুই। চলে গেলে ওরা নিজেদের মধ্যে তানিয়াকে নিয়ে ভালো ভালো আলোচনা করত। প্রত্যেক দিন সেই একই আলোচনা। জীবন যদি একঘেয়ে বদ্ধ হয়, দুর্ভাগ্য যদি দীর্ঘস্থায়ী হয়, মানুষের বাঁচা দুষ্কর। অন্য মহিলাদের সম্পর্কে ওরা এত কটু কথা, নোংরা অশ্লীল মন্তব্য করত যে ওদের নিজেদেরও লজ্জা হতো। হয়তো ওই মহিলাদের ওরকম মন্তব্যই প্রাপ্য ছিল, কিন্তু তানিয়া সম্পর্কে ভুল করেও একটা বাজে কথা ওরা বলতো না, বা চটুল কোনো জোকস না। ওকে কেউ আঙুল ঠেকিয়ে স্পর্শ করার কথা ভাবত। হয়তো বেশিক্ষণ থাকতো না, সেই জন্য খসে পড়া তারার মতো মুহূর্তের দপ করে এসে পরক্ষণেই উধাও হয়ে যেত। প্রতিটি মানুষ জীবনে মহার্ঘ কিছু খোঁজে, যেখানে সে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা বিলোতে পারে। তানিয়া ওদের কাছে সেই ভালোবাসা বলো, শ্রদ্ধা বলো, সেরকমই এক চরম বস্তু। কেক বিস্কুট ছাড়াও ওরা তানিয়াকে কিছু উপদেশও দিত। গরম জামা কাপড় পরতে বলতো, সিঁড়ি দিয়ে অত জোরে না দৌড়াতে, খুব ভারী কিছু বইতে মানা করত। তানিয়া কোনো কথা শুনত না, এটা সেটা করে দেওয়ার আবদার করত, আর ওরা খুব খুশি হয়ে করে দিত, কৃতার্থ বোধ করত। কিন্তু একবার এক শ্রমিক তার একমাত্র জামাটা একটু সেলাই করে দিতে বলায় তানিয়া খুব তাচ্ছিল্য ভরে নাকচ করে দেয়, আমি ওনার জামা সেলাই করে দেব। বাকিরা খুব হেসেছিল। কেউ আর কোনোদিনও কিছু করে দিতে অনুরোধ করেনি। হয়তো মাঝে মাঝে কেউ প্রশ্ন করত, কেন তানিয়াকে নিয়ে আমরা এত শোরগোল করি, কেন ওকে এত মাথায় তুলি? অন্যেরা হাই হাই করে তাকে থামিয়ে দিত। হয়তো যাকে ওরা সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, তা সম্পূর্ণ নয়, ত্রুটিমুক্ত নয়, কিন্তু ভালোবাসার জোন না থাকলে ওরা বাঁচে কিভাবে? তাই অত গুণাগুণ বিচার করত না। ওই একই বিল্ডিংয়ে ছিল একটা পাউরুটির কারখানা। ওদের সাথে একটা দেয়ালের ফারাক। 4 জন কাজ করত সেখানে। যে কোনো কারণে এদের অবস্থা, পরিবেশ এই 26 জনের চেয়ে অনেক উন্নত ছিল। পাউরুটিওয়ালারা এই 26 জনকে এড়িয়ে চলত। বাইরে দেখা হলে ব্যঙ্গ করে হাসি ঠাট্টা করত। ওরা কোনোদিনও একে অন্যের কাছে যেত না। এই 26 জন ওদের ঈর্ষা করত। ওদের অনেক কম খাটনি, মাইনে বেশি, ঘরটা বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রমিকরা সুস্থ সবল, আর এরা কেউ জবুথবু, কেউ জন্ডিস রোগী, 3 জন সিফিলিস আক্রান্ত, বাকিদের খোস পাঁজরা, চুলকানি আর বাত। ছুটির দিনে ওরা ঝকঝকে পোশাকে, জ্যাকেট, চকচকে বুট পরে শহরের পার্কে ঘুরতে যেত। আর এই 26 জন ভিখারি মার্কা তাপ্পি মারা পোশাক পরে সেখানে গেলেই পুলিশ তাড়া করত। একবার হলো কি, 4 জনের একজন পাউরুটিওয়ালা খুব মদ খাওয়া শুরু করল। কাজে তার জের পড়ল। মালিক তাকে বরখাস্ত করে নূতন একজনকে কাজে লাগালো। নতুন লোকটা সেনাবাহিনীতে কাজ করত। সে নাকি খুব হ্যান্ডসাম। সাটিনের বাহারি ওয়েস্টকোট,
আর সোনার চেন দেয়া ঘড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তাকে দেখার ইচ্ছা এদের খুব। ঘন ঘন উঠোনের পানে চায়, যদি দেখা যায়। মাঝে মধ্যেই সেখানে গিয়ে দাঁড়ায়। একদিন সেই সৈনিক নিজেই এলো। খুবই সুপুরুষ, শক্তপোক্ত, লম্বা, গোলাপি গাল, উজ্জ্বল চোখ, হলুদ শক্ত দাঁত, সরু পাকানো বাদামি গোঁফ। গায়ে সত্যিই খুব সুদৃশ্য ফুলতোলা ঘন নীল রঙের চকচকে ওয়েস্টকোট, তাতে লাল রঙের পাথরের বোতাম। এতদিনের মধ্যে পাউরুটিওয়ালাদের কেউ একজন এলো। সৈনিকের বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ। কথায় কথায় মেয়েদের প্রসঙ্গ উঠল। সৈনিক বলল, এখানে তো বেশ কিছু মেয়ে কাজ করে দেখলাম, চলে ওদের সাথে কিছু? কিন্তু এদের তো সেরকম বলার মতো রসালো কিছু নেই, তাই ম্রিয়মানভাবে একটু হাসে, কেউ একটু বানিয়ে গুছিয়ে বলতে গিয়েও থেমে যায়। সৈনিক বলে, হ্যাঁ, তোমাদের জন্য নারীসঙ্গ কঠিন। আসলে মেয়েরা সুস্বাস্থ্য, সুবেশী, সুপুরুষ পছন্দ করে। তারপরে সে তার হাতের পায়ের মাসেল টাসেল দেখায়। এরাও দেখে সে দেখতে কতটা সুপুরুষ। ময়দার বস্তার উপর বসে কিভাবে মেয়েরা তার প্রেমে হাবুডুবু খায়, সার দিয়ে প্রেমে পড়ে, তাড়িয়ে তাড়িয়ে সেই গল্প করে। এদের হীনমন্যতা হয়, কিন্তু ভালো লাগে যে এরকম একজন তাদের সাথে দেখা করতে এসছে, ভদ্রভাবে গল্প করছে। কদিন বাদে ওই দেমাকি দর্জি মেয়েগুলোর কি অবস্থা হবে ওই সৈনিকের কাছে, সেই নিয়ে ওরা খানিক আলোচনা করে। মেয়েগুলোকে এরা সহ্য করতে পারত না। বাইরে দেখা হলে মেয়েগুলো এমন নাকমুখ কোচকাতো আর না দেখার ভান করত যেন আমাদের তানিয়ার আবার কোনো ক্ষতি না হয়। সর্দার বেশ উদ্বিগ্ন হয়ে বলে। একদল বলল, দূর, তানিয়া অত নিচে নামবে না, হুট করে ওসব প্রেম ট্রেমে পড়বে না। আর একদল বলল, তানিয়া নির্ঘাত সৈনিকের প্রেমে পড়বে। এই নিয়ে বেশ হইচই হলো। তৃতীয় একদল বলল, ওই সৈনিক যদি তানিয়ার দিকে ভেড়ে, সবাই মিলে এমন বেধড়ক ঠ্যাঙানি দেয়া হবে। ঠিক হলো, তানিয়াকে সাবধান করে দিতে হবে। সবাই শান্ত হলো। 1 মাস কাটল। সৈনিক মাঝে মাঝেই আসে, গোঁফে তা দেয়, মুচকি মুচকি হাসে, কিন্তু নূতন কিছু বলে না। তানিয়া যেরকম আসতো সেরকমই আসে, সেরকমই হাসি খুশি। শ্রমিকরা ওকে জিজ্ঞাসা করেছিল সৈনিককে দেখেছে কিনা। সৈনিককে তানিয়া একটা ফালতু নামে ডাকে, আর তাতে এরা আশ্বস্ত হয়। গর্ব হয় যে তানিয়া ভুলবার নয়, শ্রদ্ধা বেড়ে যায়। ওরা দেখছিল অন্য মেয়েগুলোর মধ্যে বেশ একটা সাড়া পড়ে গেছে সৈনিককে নিয়ে। একদিন মদে একটু বেসামাল হয়ে সৈনিক এলো। খুব একচোট হেসে বলল, দুটো মেয়ে, লিডকা আর গুস্কা, খুব চুলোচুলি করেছে। মেঝের ওপর দুজনে পড়ে সে কি ধস্তাধস্তি। মেয়েরা ছেলেদের মতো মারপিট করতে পারে না, শুধু আঁচড়ায় আর খিমচই। তাকে নিয়ে এই মারপিট। সৈনিক ভীষণ তৃপ্তি পেয়েছে। তার এই মোহিনীমোহন ক্ষমতায় সে কীরকম আশ্চর্য সেটা বারে বারে এদের কাছে বলছিল, বেশ প্রশান্তি নিয়ে। আর এদের সেটা মোটেই ভালো লাগছিল না। সৈনিকের কথা থামিয়ে ওদের সর্দার বেশ রুক্ষভাবে বলে ওঠে, একটা দুটো খেজুর গাছ ফেলে অত তর্পিও না, পারো তো বট গাছ ফেলে দেখাও। কি বলছো? আমাকে বলছো? সৈনিক বলে, হ্যাঁ, তোমাকে বলছি। কি বলছো বলো? থাক থাক। আরে থাকবে কেন? শুরু করে থেমে গেলে তো আর চলবে না ভাই। সর্দার আর কিছু বলতে চায় না, কিন্তু সৈনিক নাছোড়বান্দা। বেশ রাগতভাবে সৈনিক সর্দারের পানে এগিয়ে যায়। শাসিয়ে বলে, বলতে হবে। বট গাছ বলতে কাকে বোঝাচ্ছ বলতে হবে। সর্দারও রেগে ওর পানে ফিরে বলে, তানিয়াকে চেনো নিশ্চয়? হ্যাঁ, চিনি। পারো তো তানিয়ার সাথে প্রেম করে দেখাও। আচ্ছা, এটা কোনো ব্যাপারই নয়। তাই? দেখব কত দম। দেখবে দেখবে, বড় জোর 1-2 মাস দেখব। অত বাতেলা দিও না। কি দেখবে? বড় জোর 2 সপ্তাহ দেখিয়ে দেব তোমাদের ওই তানিয়া। সর্দার প্রচণ্ড রেগে তার বেলচা উঁচিয়ে তেড়ে যায়। সৈনিক শীতল দৃষ্টিতে তার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। সৈনিক চলে গেলে সবাই হৈ হৈ করে ওঠে। এটা কিন্তু খুবই ফালতু বাজি হলো প্যাভেল। নিজের নিজের কাজে যাও। সর্দার সবাইকে বেশ কড়া ভাষায় বলে। সবার মনে হয় সৈনিককে ওইভাবে রাগিয়ে দেওয়া উচিত হয়নি, তানিয়ার ক্ষতি হতে পারে। সাথে সাথে সবার খুব ঔৎসুক্য হয় কি হয় দেখার জন্য। সত্যি কি সৈনিক পারবে? মাসেলের কি জয় হবে? প্রায় সবাই একযোগে বলে, তানিয়া, মাসেল নিশ্চয়ই পরাজিত হবে।
এই প্রথম ২৬ জনের জীবনে অনিশ্চয়তার এক দ্বন্দ্ব শুরু হয়। যখন খবর পায় সৈনিক তানিয়ার দিকে হাত বাড়ানো শুরু করেছে, এরা খুবই দুশ্চিন্তায় পড়ে। সারাদিনই শুধু তানিয়াকে নিয়ে আলোচনা, কিন্তু তানিয়ার কাছে ওরা কিচ্ছুটি বলে না, সাবধানও করে না। প্রত্যেক দিন সকালে ওরা অধীর আগ্রহে তানিয়ার জন্য অপেক্ষা করে। মনে হয় একদিন হয়তো তানিয়া বদলে যাবে। একদিন সকালে সর্দার বলল, ভাইরা শোনো, আমাদের দর্প শেষ। সর্দার খোলসা করে না বললেও এদের বুঝতে অসুবিধা হলো না সর্দার কি বলতে চাইছে। সর্দার বলল, দাঁড়াও, একটু বাদেই নিজেরাই দেখতে পাবে। শ্রমিকের দল ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। গত ১ মাস সৈনিক প্রত্যেক দিন চেষ্টা চালাচ্ছে। ওদের মনে হচ্ছিল যে এক সর্বনাশা খেলায় তারা মেতে উঠেছে, তার পরিসমাপ্তিটা মোটেই সুখের হবে না। কিন্তু শুধু তানিয়াকে দেখে বোঝা যাবে, এই নিয়ে তারা বেশ কিছুক্ষণ আলোচনা করে। কিছুক্ষণ বাদে তানিয়া এসে ওদের সেই আগের মতোই সম্বোধন করে বলে, হ্যালো লিটল প্রিজনার্স। কিন্তু অন্য দিনের মতো সবাই হইচই করে ওঠে না। দরজা খোলে, কিন্তু চারপাশে একটা অপ্রত্যাশিত নীরবতা। কেউ বুঝতে পারে না কি বলবে। সবাই দল বেঁধে সন্দেহের দৃষ্টিতে ওর পানে তাকিয়ে। তানিয়া ওদের এই অস্বাভাবিক আচরণে অবাক, অপ্রস্তুত হয়। তোমাদের কেমন অন্যরকম লাগছে? তানিয়া বলে। তুমিও বদলে গেছো তানিয়া, সর্দার রুক্ষ কণ্ঠে বলে। তাড়াতাড়ি কিছু কেক বিস্কুট দাও তো। কথা না বাড়িয়ে তানিয়া বলে, আগে এরকম তারা কখনো দেখায়নি। এত তারা কিসের? সর্দার খুব ঠান্ডা গলায় তানিয়ার চোখে চোখ রেখে বলে ওঠে। কথার উত্তর না দিয়ে তানিয়া দরজা খুলে চলে যায়। সর্দার বেলচাটা আগুনে খুঁচিয়ে বলে, ওই সৈনিক শয়তানটা জিতেই গেল। সর্দার হতাশ শ্রমিকদের নিজের নিজের টেবিলে যেতে বলে তানিয়াকে নিয়ে কোনো আলোচনা না করতে। শ্রমিকরা ভীষণ নিরাশ হয়ে কাজে ফেরে। ১২টার দিকে সৈনিক সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট সিজ দিতে দিতে ঢুকে বেশ গর্বের সঙ্গে বলে, কি ভাই সাহেবেরা, সৈনিকের কেরামতি দেখবে? এই দরজা দিয়ে উঁকি মেরে দেখবে। একটু বাদেই তানিয়া ওই নিচের ঘরটাতে আসবে, আমার কাছে একা একা চুপি সারে বলে সিজ দিতে দিতে চলে যায়। ওদের বেশিক্ষণ দাঁড়াতে হয় না। এদিক ওদিক পানে তাকাতে তাকাতে তানিয়া কিছুক্ষণ বাদে ওই ভেজা কাদা জমা উঠোন পার হয়ে উল্টো দিকে নিচের ঘরটাতে ঢোকে। সৈনিক যেমন বলেছিল ঠিক তেমনি। আর তার কিছুক্ষণ বাদেই সিজ দিতে দিতে সৈনিক দুহাত তার পকেটে গিয়ে ঢোকে ওই ঘরে। প্রথমে সৈনিক বেরোয় ঘর থেকে গোঁফে তা দিতে দিতে। তারপর তানিয়া বেরিয়ে আসে, উদ্ভাসিত চোখে মুখে আনন্দের ছটা, ঠোঁটে তৃপ্তির হাসি। শ্রমিকরা এবার চুপ করে থাকতে পারে না। দরজা খুলে বেরিয়ে আসে তীব্র ঘৃণায় চিৎকার করতে করতে। তানিয়া ওদের এই রুদ্রমূর্তি দেখে থমকে দাঁড়ায়। সবাই তানিয়াকে ঘিরে অশ্রাব্য গালিগালাজ শুরু করে বেশ খানিকক্ষণ। একটু আগের সেই হাসি মুখ, কালো ছাই, ঠোঁট কাঁপছে। তানিয়া ওদের ঠকিয়েছে। ও তো কেবলমাত্র শ্রমিকদেরই। ওদের যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সম্বল, ওরা তা নিঃশেষে দিতে পারে ওকে। ওরা ২৬ জন ওর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তাই ওদের মনে হয় তানিয়া ওদের ভীষণ বঞ্চনা করেছে। যার মনে যা আসে তীব্র ভাষায় অপমান করে। কিছুক্ষণ বাদে তানিয়া ফুঁসে ওঠে। হাত দিয়ে চুল ঠিক করতে করতে খুব ঠান্ডা শীতল দৃষ্টিতে ওদের পানে তাকিয়ে সামনে এগিয়ে যায়। চলে যাওয়ার আগে খুব গর্বের সঙ্গে আর তাচ্ছিল্য ভরে থুতু ছিটিয়ে কয়েকটা গালি দিয়ে যায়। শ্রমিকরা বেশ কিছুক্ষণ ওই নোংরা কর্দমাক্ত উঠোনে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি শুরু হয়, চারিদিক জুড়ে আঁধার ঘনিয়ে আসে। গল্প শেষ হলো। গল্প শোনার জন্য অনেক ধন্যবাদ।